আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। স্বাগতম সবাইকে আজকের বাংলা প্রথম পত্র ক্লাসটিতে। আজকে আমরা পড়তে যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো আবিষ্কার কবিতাটি। তো আমরা কবিতা পড়ার আগে আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে কিংবা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালে রবীন্দ্রনাথ ঠাকুরকে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার জন্য পাঠানো হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হল ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি। এমনকি 17 বছর বয়সে রবীন্দ্রনাথকে ব্যারিস্টারি পড়ানোর জন্য ইংল্যান্ডে পাঠানো হয়, কিন্তু সেখানে তিনি 1.5 বছর পরে পড়াশোনা প্রায় অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসেন এবং মাত্র 15 বছর বয়সে তিনি বনফুল কাব্যগ্রন্থ রচনা করেন এবং 1913 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরাজি অনুবাদে তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান। এরপর তিনি সাহিত্যের নানাবিধ শাখায় লেখনী ধারণ করেন এবং সাহিত্যকেও সমৃদ্ধ করেন। তিনি একাধারে ছিলেন সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক, অভিনেতা। তো এত কিছু ছিলেন তিনি। তো তিনি কি রচনা করেছেন? তিনি রচনা করেছেন কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গানসহ সাহিত্যের সকল শাখায় তার এই অবদান আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করে গেছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে হচ্ছে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ। এবং উপন্যাসের মধ্যে আমরা উল্লেখ করতে পারি চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা। নাটকের মধ্যে তার উল্লেখযোগ্য নাটক ছিল রক্তকরবী, ডাকঘর এবং বিসর্জন। এছাড়া তিনি নানাবিধ রচনা করে গেছেন। তার কাছ থেকে আমরা পাই পত্র কবিতা, পাই গীতি কবিতা পেয়ে যাই। কি তিনি সৃষ্টি করেনি? এই প্রথিতযশা শিল্পী, সাহিত্যিক, সুরকার, নাট্য প্রযোজক মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, বাংলা 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, কলকাতায়। তো এবার আমরা কবিতায় চলে যাচ্ছি। আমরা চেষ্টা করব কবিতার লাইন টু লাইন বোঝানোর। তো এই পর্যায়ে আমরা দেখব যে আমাদের পাঠের পাশে, কবিতার লাইনের পাশে যে বানান শব্দগুলো একটু কঠিন মনে হয়েছিল, আমি সেগুলো অর্থ দিয়ে দিয়েছি। তো এটাও আমাদের মনে হয় শিক্ষার্থীদের উপকৃত হবা। আমরা কবিতা পাঠে চলে যাই। কহিলা হবু শুনো গো গোবরায়। একটু বলে যাচ্ছি যে এখানে আমরা পাবো যে এই কবিতায় রাজা হবু তিনি তার রাজ্যে খুব উদ্ভট ধরনের একটা সমস্যায় পড়েছেন। সেটা কি? সেটা তার পায়ে ধুলো লাগে, রাজ্যের ধুলো তার পায়ে লাগে। তো এই ধুলো থেকে নিবৃত্তির জন্য তিনি তার মন্ত্রী গবুরায়কে নির্দেশ দেন, কিন্তু গবুরায় তার বুদ্ধিমত্তা দিয়ে কোনোভাবে এটা নিবারণ করতে পারে না এবং রাজ্যের জ্ঞানী গুণী সহ চারপাশে দেশ থেকে দেশান্তরে যত আছে, বিদেশ থেকেও তিনি জ্ঞানী গুণীদের ডাক দেন, কিন্তু কেউ কোনো উপায় খুঁজে পায় না এবং তারা দেখা যায় নানাভাবে নানা কৌশলে আশ্রয় নেন, নানা কর্মকাণ্ড ঘটায়, যার ফলশ্রুতিতে দেখা যায় রাজ্যে আরও বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। তো এই পর্যায়ে বা এরই ধারাবাহিকতায় একটা সময় একটা চর্মকারকে আনা হয় এবং তার কাছ থেকেই এর পরিত্রাণ পাওয়া যায়। তো এই কবিতা আসলে বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের সমাজে, আমাদের দেশে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষই মূল্যবান এবং তাদের দিয়ে আমাদের দেশ, আমাদের সমাজ আমরা উপকৃত হচ্ছি। তাই আমাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, প্রত্যেকের প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে এবং আমরা সমস্যার প্রকৃতি অনুধাবন করে আমরা এটার সমাধানের চেষ্টা করব। আমরা অযথা উদ্ভট চিন্তা চেতনা বা সমস্যা সমাধানে ভুল কর্মপদ্ধতি কখনোই গ্রহণ করব না। তো আমরা কবিতায় চলে যাচ্ছি। কহিলা হবু শুনো গো গোবরায়,
কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়। ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। তার মানে এখানে কবি বলছেন যে মানুষের মনের মধ্যে অনেক সময় অনেক উদ্ভট বা অনেক ধরনের চিন্তার সৃষ্টি হয়। ঠিক তেমনইভাবে রাজার মনেও একটি চিন্তার উদ্ভব হয় বা উদয় হয়। আর এই চিন্তা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, সমাধানের জন্য তিনি তার মন্ত্রী গবুরায়কে ডেকে বলেন, রাজসভার সবাই শুধু শুধু বেতন নেয়, রাজকার্যের দিকে কারো কোনো দৃষ্টি নেই। সবাই যদি মনোযোগ দিয়ে রাজকাজ করত, তাহলে রাজার পায়ে কখনোই ধুলা লাগতে পারত না। আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একই এ অনাসৃষ্টি, শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। তখন রাজা ভীষণ চটে যান, খেপে দিয়ে রাজা বলেন যে এই রাজ্যের মাটি তার পা নোংরা করছে, তাই দ্রুত এই অনাসৃষ্টির প্রতিকার করতে হবে। আর যদি এই সমস্যার সমাধান কেউ না করতে পারে, তাহলে রাজা কি করবে? কাউকেই ক্ষমা করবেন না, সবাইকেই এর জন্য শাস্তি বা কঠোর শাস্তি পেতে হবে। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে, পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। তার মানে বোঝাচ্ছে যে এখানে আমরা শব্দের অর্থ দিয়ে দিচ্ছি যে ত্রাস মানে ভয় বা শঙ্কা, চুন মানে হচ্ছে ফ্যাকাশে বিবর্ণ কালি বা পাংশু, আর পাত্র বোঝাতে পরিবার পরিজনও বোঝায়, পাত্র বোঝাতে এখানে মন্ত্রী বা উপদেষ্টাদেরও বোঝাচ্ছেন। তো এই কয়টি লাইনের অর্থ দাঁড়াচ্ছে যে রাজার শাস্তির কথা যখন বলে, তখন মন্ত্রী গবুরায় এই শাস্তির কথা ভাবতে ভাবতে যেন খুন হয়ে যায়, মানে প্রায় মারা যাওয়ার উপক্রম হয় তার, কারণ সে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। প্রবল ভয়ে তার গা দিয়ে ঘাম বের হতে থাকে। রাজ্যের পণ্ডিত রাজার ঘোষণা শুনে তা মুখটা ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে যায়। রাজ্যের পাত্রদের, অর্থাৎ যে রাজ্যের অন্যান্য উপদেষ্টা মণ্ডলী ছিল বা সভাসদরা ছিল, তাদেরও এই সমাধানের উপায় বের করার উপায় খুঁজতে তাদেরও কি হয়, তাদেরও রাতের ঘুম হারাম হয়ে যায় বা রাতের ঘুম আর আসে না। রান্নাঘরে নাইকো চড়ে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে, অশ্রুজলে ভাসায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর পাদপদ্মে, যদি না ধুলায় লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইবে কি উপায়। তার মানে বোঝাচ্ছে রাজা হবুর আদেশ শুনে রান্নাঘরও বন্ধ হয়ে যায়। তার মানে চারদিকে সকল কর্মকাণ্ডই যেমন বন্ধ হচ্ছে, তেমনি গৃহস্থ বাড়ির রান্না কার্য বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সকলেই রাজার ভয়াবহ শাস্তি যে পেতে হবে বা তাদের মধ্যে যে অবশ্যম্ভাবী শাস্তি আসতেছে, সেই ভয়ে আছে, কারণ তারা কোনোভাবেই এর উপায় খুঁজে পাচ্ছে না। তো বাড়ির মধ্যে স্ত্রী, কন্যা, পুত্ররা কান্নাকাটি করতে শুরু করে, এবং অন্যদিকে মন্ত্রী গবু কেঁদে তার পাকা দাড়িতে চোখের জল ভিজে রাজার পায়ের কাছে এসে বসে। তার মানে সে কোনো উপায় যখন পায় না, তখন সে কাঁদতে রাজার কাছে আসে, রাজার পায়ের কাছে আসে, এবং তার অশ্রু জলে তার পাকা দাড়িও ভিজে যায়, এবং তিনি রাজাকে বলেন যে আপনার পায়ে যদি ধুলাই না লাগে, তাহলে আমরা রাজকর্মচারীরা বা আমরা যারা আছি আপনার রাজ্যে, তারা আপনার পায়ের ধুলা কিভাবে পাবো। আচ্ছা, এই কথা শুনে কি হয়, শুনিয়া রাজা ভাবিল দুলি কহিল শেষে কথাটা সত্য বটে, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলি তত্ত্ব। তার মানে দাঁড়াচ্ছে যে মন্ত্রীর কথা শুনে রাজা তার মানে রাজা দুলতে বলেন, কথাটা ঠিক আছে, অবশ্যই সত্য, কিন্তু আগে ধুলাকে কি করতে হবে? বিদায় করতে হবে। পদধূলির তত্ত্ব,
পরে ভেবে দেখা যাবে। পদধূলির তত্ত্ব বলতে এখানে আসলে বোঝাচ্ছে যে মন্ত্রী গবুরায় রাজাকে যে বলে আপনার পায়ের যদি ধুলাই না লাগে তবে আমরা আপনার পায়ের ধুলা কীভাবে পাবো। মন্ত্রীর এই কথাকে, এই যে পায়ের ধুলা পাওয়ার কথাকে রাজা পদধূলির তত্ত্ব বলেছেন। আচ্ছা, এরপরে কি, ধুলার অভাবে না পেয়ে পদধূলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে, কেন বা তবে পুষিনু এতগুলা উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে, আগের কাজ আগে তো তুমি সারো, পরের কাজ ভাবিও পরে আরো। তার মানে বোঝাচ্ছে রাজা মন্ত্রীদের বলেন ধুলার অভাবে যদি পদধূলা না পাওয়া যায় তাহলে সভাসদরা কাজের কাজ না করে মিথ্যে বেতন নেয়। এই সমস্যার সমাধান করতে না পারলে তিনি কেন এত উপাধিধারী বৈজ্ঞানিকদের বেতনভোগী কর্মচারীদের মাসিক পারিশ্রমিক দিচ্ছেন। মন্ত্রীকে রাজা বলেন তুমি আগের কাজ আগে করো, পরের কথা পরে ভাবো। তার মানে আগে তুমি ধুলার সমাধান করো, পরে ভেবে দেখা যাবে পদধূলি কিভাবে আমি দিব। আচ্ছা, আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী, যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী অর্থ উপদেষ্টা বা পরামর্শদাতা। তার মানে রাজার এই যে কথা শুনে মানে রাজা কোনোভাবেই ক্ষান্ত হচ্ছে না, ধুলা এই দেশ থেকে বা রাজ্য থেকে বিতরণ করতেই হবে। অন্যদিকে মন্ত্রীও এই ধুলার নিবারণে কোনো উপায় খুঁজে পাচ্ছে না। অন্য কোনো উপায় যখন মন্ত্রীর কাছে ছিল না, তখন মন্ত্রী কী করে, বিপদে যখন দিশেহারা হয়ে পড়ে তখন মন্ত্রী দেশ বিদেশ থেকে জ্ঞানী গুণী বা উপদেষ্টা বা পরামর্শদাতাদের আমন্ত্রণ জানায় রাজার এই সমস্যার সমাধানের জন্য। বসিল সবে চশমা চোখে আতি, ফুরাই গেল 19 পিপে নস্য, অনেক ভেবে কহিল গেল মাটি, ধরায় তবে কোথায় হবে শস্য। কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে। আচ্ছা, এখানে একটু কয়েকটা শব্দের অর্থ বলছি। পিপে অর্থ হলো ঢোলের আকৃতি বিশিষ্ট কাঠের তৈরি পাত্র। তার মানে ঢোলের আকৃতি বিশিষ্ট কাঠের তৈরি পাত্র। আচ্ছা, নৎস্য মানে কি, নিঃশ্বাসের সঙ্গে নাক দিয়ে টেনে নেওয়া হয় এমন চিমটি পরিমাণ তামাকের গুঁড়া। তার মানে তামাকের গুঁড়া, যেটা চিমটি পরিমাণ তামাকের গুঁড়া নাকে দিয়ে একটু কী করা হয়, নেশা করা হয়। তো এই তামাকের গুঁড়ো কোথায় ছিল হলো কাঠের তৈরি, ঢোলের আকৃতি বিশিষ্ট কাঠের তৈরি পাত্রে। কি ছিল, তামাকের গুঁড়ো ঢোলের আকৃতি বিশিষ্ট কাঠের তৈরি পাত্রে ছিল। এরকম পাত্র 19টা পাত্র ফুরিয়ে গেছে। কেন ফুরিয়ে গেছে সেটা এবার দেখছি। রাজার আদেশ পালন করতে মন্ত্রী যখন দেশ বিদেশ থেকে জ্ঞানীগুণী পরামর্শদাতাদের নিয়ে আসলেন, তখন তারা কী করলো, তারা এক আলোচনায় চশমা পরে এক আলোচনায় টেবিলে বসলো এবং আলোচনা করতে করতে তাদের আলোচনা করতে 19টা কাঠের আকৃতি বিশিষ্ট পাত্রের মধ্যে যে তামাকের গুঁড়ো ছিল সেটা ফুরিয়ে যায়। তার মানে কত সময়ব্যাপী তাদের এই আলোচনা ছিল এবং কতটুকু তারা তামাক বা নেশা, সামান্য পরিমাণ নেশা গ্রহণ করেছিল। এবং অনেক ভেবে পণ্ডিতেরা সিদ্ধান্ত নেন বা রাজাকে বলেন যদি মাটি না থাকে তবে শস্য কোথায় হবে। এই যে ধুলো আমরা যদি ছেড়ে ফালিয়ে দিই বা ধুলো যদি ছেড়ে উড়িয়ে দিই তাহলে তো মাটিও এর সাথে চলে যাবে, আর যদি মাটি চলে যায় তাহলে এই দেশের শস্য হবে কোথায়। তখন রাজা এর উত্তরে বলেন যদি শস্য নাই হবে তাহলে রাজ্যে পণ্ডিতেরা আছে কেন। তার মানে তোমাদের আগে কি এই ধুলো মুক্ত করতে হবে রাজ্য থেকে, আর তোমরা পণ্ডিতেরা যে কথা হচ্ছিল যে শস্য হবে কী হবে, রাজা তাদের প্রত্যুত্তরে তাদের জানায় এর জন্য তো পণ্ডিতেরা আছে, পণ্ডিতেরাই আবার নতুন কোনো উপায় বের করবে শস্য উৎপাদনের জন্য।
এবং এর প্রতিকার তারা করবে। সকলে মিলে যুক্তি করে শেষে কিনিল ঝাঁটা 17.5 লক্ষ, তার মানে অনেকগুলি ঝাড়ু কিনল। ঝাঁটের চোটে পদের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ বুকে। ধুলায় কেহ মেলিতে নাড়ে চোখ, ধুলায় মেখে পড়িল ঢাকাত সূর্য। ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ। উজ্জ মানে মুছে গেল বা অদৃশ্য হলো। কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। তার মানে কী ধরনের উদ্ভট কাজ তারা শুরু করলো, যে ধুলা ঝাড়তে তারা 17.5 লক্ষ ঝাড়ু কিনলো এবং ঝাড়ু দিয়ে ধুলা ঝাড়া শুরু করলো। এবং ধুলা ঝাড়তে যে কী হলো, যে রাজা এই ধুলোই রাজার বুক বা রাজার মুখ দিয়ে ঢুকে গেল। শুধু তার ভিতর দিয়ে ঢুকলো না, এই ধুলা এমনভাবে উঠতে লাগলো যে কেউ সামনে চোখে কিছু দেখতে পেল না। এমন ধুলার মেঘে মানে ধুলার আবরণে সূর্য ঢাকা পড়ে গেল এবং লোকজন কাস্তে কাস্তে, নগরীর লোকজন কাস্তে কাস্তে প্রায় মরে যাওয়ার উপক্রম হলো। এবং রাজা তখন এই উদ্ভট এই অমূলক দৃশ্য দেখে বলেন যে ধুলা দূর করতে গিয়ে তোমরা তো জগৎটাকেই ধুলায় ভরপুর করে দিলে বা রাজ্যটাকেই ধুলায় ভরপুর করে দিলে। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁকে মশক কাকে 21 লাখ ভিস্তি। পুকুর বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিক জলে কিস্তি। জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা। পাকের তলে মজিল বেচা কিনা, সত্যি চলে উজাড় হলো দেশটা। কহিল রাজা, এমনই সব গাধা, ধুলালে মারি করিয়া দিল কাদা। আচ্ছা, এখানে দ্বিতীয় লাইনের 3টা শব্দ একটু বলছি। মশক হলো জল বহনের চামড়া থলি বিশেষ। তার মানে আমরা আরব দেশগুলির দিকে যদি একটু তাকাই, আমরা যে মরুভূমি দেশগুলি, সেখানে আমরা দেখি যে উটের পিঠে এক ধরনের চামড়ার থলিতে করে জল বহন করা হয়। তার মানে জলটা অনেকক্ষণ থাকে, অনেক জল বহন করা যায়। এক কাখ মানে আমরা যে বলি কলসি কাখে, গ্রামে নারীরা কলসি কাখে পানি আনে। তার মানে কাখ মানে বগল। তার মানে আমরা কলসিটা কোথায় নেওয়া হচ্ছে, বগলের নিচে নেওয়া বা বগলে নেওয়া হচ্ছে। ভিস্তি মানে হচ্ছে মশক বা এই যে এই থলি ভরে জল সরবরাহ করা যাদের পেশা। তার মানে এক শ্রেণীর পেশাজীবী মানুষ যাদের কাজ হলো জল বহন করে অন্যত্র নিয়ে যাওয়া। তার মানে দাঁড়াচ্ছে যে চামড়ার থলিতে জল বহন করে বগলের নিচে করে চামড়ার থলিতে জল ভরে 21 লাখ এই জল বহনকারী পেশাজীবী মানুষ ছুটতে লাগলো। কোথায় ছুটতে লাগলো? রাজ্যের বিভিন্ন স্থানে যেখানে ধুলা আছে সেখানে পানি তারা ছিটিয়ে দিল। আচ্ছা, এর ফলশ্রুতিতে উদ্ভট কাজ হবে, সেটাই স্বাভাবিক এবং সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। যে সকল জ্ঞানীগুণী পণ্ডিত মিলে রাজ্য ঝাড়ু দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই কাজে তারা 17.5 লক্ষ ঝাড়ু কেনে এবং সবাই একসাথে এই ঝাড়ু দেওয়া শুরু করলে ধুলা এসে রাজার মুখ, তার বুক ভরিয়ে দেয়। এমন ধুলা এমনভাবে উঠতে লাগলো যে কেউ আর চোখ মেলে সামনে কিছু দেখতে পায় না। আর যখন এই কাজটা ঠিকভাবে হচ্ছিল না, তখন কি হয়? তখন আমরা দেখতে পাই যে ধুলা তাড়াতে গিয়ে যখন সমস্ত রাজ্য ধুলায় পরিপূর্ণ হয়ে যায়, তখন 21 লাখ ভিস্তে মানে জল বহনকারী ব্যক্তি তারা কি করে, পুকুর, নদী, বিল থেকে জল নিয়ে এসে রাজ্যময় ছিটিয়ে দেয় এবং এতে হয় জলাশয়ের সব জল শেষ হয়ে যায়। আবার বলছি, জল বহন করা পেশাজীবী কিছু মানুষ আছে যাদের ভিস্তি বলা হচ্ছে, যে এই পেশাজীবী 21 লাখ এই জল বহন সরবরাহকারী বা পেশাজীবী মানুষ জল বহনের চামড়ার থলিতে জল নিয়ে জল বগল দাবা করে তারা রাজ্যময় জল ছিটাতে লাগলো এবং এতে জলাশয় সব জল শেষ হয়ে যায়। পুকুর, বিলে শুধু পড়ে থাকে কাদা এবং নদীর জলে যে জলযান চলে, যে নৌকা, জাহাজ চলে, সেইগুলো চলাচল বন্ধ হয়ে যায়
এবং জলের অভাবে জলের জীব মারা যায়। রাজ্যময় সর্দি জ্বরে উজাড় বা জনশূন্য হতে থাকা শুরু করে। এবং রাজা আবারও এই উদ্ভট এই কিংবদন্তিমাকার দৃশ্য দেখে সবাইকে বলে যে তোমরা তো সবাই গাধা। যে কেন গাধা? কারণ তোমরা ধুলা দূর করতে গিয়ে দেশটাকে কী করে ফেলেছ? কাদায় পরিপূর্ণ করে ফেলেছ। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতেক গুণবন্ত, ঘুরিয়া মাথা হেরিল চোখে শস্যে, ধুলায় হায় নাহি পায় অন্ত, কহিল মহি মাদুর দিয়ে ঢাকো, ফরাসপাতি করিব ধুলাবন্ধ। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে যে তারা এই যে পরপর দুইটা কাজ তারা নেয়, কিন্তু কোনোটাতেই কোনো কিছু হয় না, উল্টা রাজ্যে নানা ধরনের অনিষ্ট সৃষ্টি হয়। তখন তারা কী করে? তারা আবারও পরামর্শ করতে বসে এবং জ্ঞানীগুণী সকলের মাথা মানে পরামর্শ করতে করতে, আলোচনা করতে করতে মাথা ঘুরে যায় এবং সকলের চোখে আসলে বিপদের ইঙ্গিত পাচ্ছিল বা চোখে সর্ষে ফুল দেখছিল, বিপদের দিশেহারা হয়ে ওঠে। এবং কেউই যখন কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, তখন তাদের মধ্যে একজন বলে বসে যে মাদুর দিয়ে যদি পৃথিবীটাকে ঢেকে দেওয়া হয় তাহলে ধুলার বন্ধ হয়ে যাবে। কহিল কেউ, এবং তাদের মধ্যে আরও কেউ কেউ করে বলে বসলো যে কহিল কেউ, রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। আচ্ছা, তার মানে এখানে আমরা পাচ্ছি যে তাদের মধ্যে কেউ কেউ বলে বসলো, রাজাকে ছিদ্রহীন ঘরের ভিতর যদি রাখা হয় এবং রাজা যদি ধুলায় পা না দেন তাহলেই তো তার পায়ে ধুলা লাগবে না। আচ্ছা, কহিল রাজা, সে ধুলা লাগে না। আচ্ছা, এরপর আমরা পাচ্ছি যে কহিল রাজা, এত কি হবে সিধে? ভাবিয়া মরল সকল দেশ শুদ্ধ, মন্ত্রী কহে বেটারে শুলে বিদ্ধ। কহিল রাজা, সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাত্রি রহিতে আমি বন্ধ। তার মানে দাঁড়াচ্ছে যখন সিদ্ধান্ত নেয় যে রাজাকে যদি ছিদ্রহীন ঘরে রাখা হয়, রাজা যদি ধুলোতেই না পা দেয় তাহলে তো তার পায়ে ধুলো লাগবে না। এবং রাজা তখন এই কথাকে খাঁটি কথা মনে করলেও সন্দেহ প্রকাশ করে বলেন যে মাটির ভয়ে যদি তিনি বাইরে বের না হন তাহলে তার রাজ্যই তো মাটি হয়ে যাবে, কারণ রাত দিন ঘরের মধ্যে বন্ধ থাকতে থাকতে রাজ্যের কাজ তার আর করা হয়ে উঠবে না। কহিল সবে, চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথিবী, ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহাপতির রহিবে মহাকীর্তি। কহিল সবে, হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। আচ্ছা, তার মানে এখানে দাঁড়াচ্ছে যে সবাই তখন বলে উঠে যে চামারকে ডাকা হোক, সে চামড়া দিয়ে সমস্ত পৃথিবী মুড়িয়ে দিবে। তার মানে চামড়ার ব্যবসা করে, চামড়া দিয়ে কাজসাজি করে। তার মানে যদি একজন চামারকে ডাকা হয়, সে চামড়া দিয়ে পুরো পৃথিবীকে মুড়িয়ে দিবে। আর ধুলার পৃথিবী ধুলার পৃথিবী কী হবে? যে ধুলিময় পৃথিবীটা সেটা চামড়ার ঝুলির মধ্যে, মানে চামড়ার ব্যাগের মধ্যে ঢেকে রাখলে ধুলা দূর হয়ে যাবে। তার মানে চামড়ার ঝুলির মধ্যে যদি এই ধুলাটা ঢেকে রাখা হয় তাহলেই ধুলাটা দূর হয়ে যাবে। আর মহারাজ্যের মহাকীর্তিও রচিত হবে। তার মানে মহারাজ্যে একটা অভাবনীয়, একটা অকল্পনীয় একটা সমস্যার সমাধান করতে পেরেছেন, সেটাও চারদিকে ছড়িয়ে যাবে। এবং সবাই তখন বলে ওঠে যে যোগ্য চামারকে এখন আমাদের খুঁজে পেতে হবে, বা যোগ্য চামারকে আমাদের কী করতে হবে? খোঁজ করতে হবে। রাজার চর ধাইল হেথা হোতা,
ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলে এত উচিত মতো চর্ম। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে যে এই 4টা লাইনে আগে ব্যাখ্যা দিই। দাঁড়াচ্ছে যে রাজার চরেরা বা রাজার প্রহরীরা তারা এখানে বিভিন্ন জায়গায় এখানে সেখানে চামড়া বা চামারের খোঁজে ছোটাছুটি শুরু করলো, কিন্তু কোথাও তারা যোগ্য সম্পূর্ণ বা যোগ্যতা সম্পূর্ণ চামার খুঁজে পেল না, কিংবা চামড়াও তারা খুঁজে পায় না, মানে চামড়া বা চামার কোনো কিছুই তারা খুঁজে পায় না। তখন ধীরে চামার কুলি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানস হবে সিদ্ধ। নিজের দুটি চরণ ঢাকো তবে, ধরণী আর ঢাকিতে নাহি হবে। তার মানে যখন সবাই চামার ও চামড়ার খোঁজে ছোটাছুটি করতে লাগলো, তখন এক চামার কুলপতি রাজার কাছে আসেন বা এই বিজ্ঞ ব্যক্তিদের কাছে আসেন। এসে তিনি বলেন, যদি আপনারা অনুমতি দেন বা আপনাদের অনুমতি আমি পাই তাহলে কিছু বলতে চাচ্ছি। তখন তারা অনুমতি প্রদান করলে এই চামার কুলপতি বলেন, এই সমস্যা সহজেই সমাধান করা যাবে যদি রাজা নিজের চরণ মানে নিজের পা দুটি ঢেকে রাখে। তার মানে এত কিছু না করে যদি রাজার পাকে আমি ঢেকে দিতে পারি বা আমরা ঢেকে দিতে পারি, তাহলে এই সমস্যার সমাধান হবে। আর তাহলে আর পৃথিবী ঢাকতে হবে না, এত বড় বড় কাজ, এত বৃহৎ কাজের দিকে, অযথা কাজের দিকে আমাদের যেতে হবে না। কহিল রাজা, এত কি হবে সিধে, ভাবিয়া মরল সকল দেশ শুদ্ধ, মল মানে মরল। মন্ত্রী কহে ব্যাটারে শুলে বিধে, কারার মাঝে মানে কারাগারে কারার মাঝে পুড়িয়া রাখো রুদ্ধ। রাজার পদ চর্ম আবরণে, ঢাকিল বুড়া বসিয়া পাদপান্তে। মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। আচ্ছা, তার মানে একটা সমাধান চলে আসছে যে রাজা তখন এই চর্মকারের কথা শুনে তিনি বলেন, এত সহজে কি এই সমস্যার সমাধান হবে, যেখানে দেশের সব বিজ্ঞ ব্যক্তিরা, দেশ বিদেশের সব পণ্ডিত পরামর্শদাতারা ভেবে খুন হয়ে গেল, তারা কোনো উপায় পেল না, তোমার এই ছোট কথায় কি এটা সমাধান হবে? তখন চামার কুলপতি তখন রাজাকে আশ্বস্ত করেন এবং মন্ত্রী বলে বসেন যে ব্যাটাকে আসলে শুলে বেঁধে কারাগারে রুদ্ধ রাখতে হবে, আর রুদ্ধ রাখতে হবে বা বন্ধ করে রাখতে হবে। তখন বুড়ো চামার তখন রাজার পায়ের কাছে বসে রাজার পা চামড়া দিয়ে ঢেকে দিল। তার মানে যখন মন্ত্রী এই চামার কুলপতিকে কারাগারে নিক্ষেপ করার কথা বলে, কারাগারে তার প্রাণদণ্ড বা তীক্ষ্ণ অস্ত্র দ্বারা তাকে আঘাত করার সিদ্ধান্ত নেন, তখন এই বুড়ো চামার রাজার পায়ের কাছে গিয়ে বসেন এবং চামড়া দিয়ে রাজার পা ঢেকে দেন। মন্ত্রী তখন অবাক হয়ে বিস্মিত হয়ে বলেন যে চামারের বুদ্ধিটা তার মনেও ছিল, কিন্তু কেমন করে যেন ব্যাটা এই মন্ত্রীর এই গোপন বুদ্ধিটা জেনে ফেলে। আর সেদিন থেকেই কি হয়, সেদিন থেকে মানুষের জুতা পরা শুরু হয়, আর বেঁচে যায় গবুরায় এবং রক্ষা পায় পৃথিবী। এইখানেই আমাদের আসলে জুতা আবিষ্কার কবিতাটি আলোচনা শেষ হলো। তো আমরা এই কবিতার আলোকে আমরা বলতে পারি যে আমরা পেয়ে যাই যে সমস্যার প্রকৃতি অনুধাবনে ব্যর্থতা বা সমস্যার সমাধানে ভুল পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নানাবিধ বিপর্যয় এই কবিতায় আমরা দেখতে পাই যে মন্ত্রী সভাসদদের মাধ্যমে। এবং আমরা এটাও খুঁজে পাই যে প্রয়োজনের তাগিদেই জগতে, এই পৃথিবীতে সমস্ত উদ্ভাবন, সমস্ত নতুন কিছু সৃষ্টি হয়েছে এবং
সমস্যা সমাধানে আমাদের কাণ্ডহীন উদ্যোগ না নিয়ে আমাদের কী করতে হয়, আমাদের সমস্যার গুরুত্ব বুঝে সমাধান করতে যেতে হবে এবং ভুল কোনো কর্মপদ্ধতি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। তো এখানে আজকে আলোচনা শেষ করছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। কোথাও যদি কোনো সমস্যা হয় সেটাও আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।